আজকে যে প্রতিমন্ত্রীর বিষয়টা মিডিয়া আপনি দেখবেন খুব বেশি কোনো লেখালেখি হচ্ছে না। এবং জামাতের দুর্গ বলে খ্যাত সাতক্ষীরার একটা আসনের এমপি, তো জামাত তো কোনো দিকে ডাইনিভাবে তাকে নেই। 24 ঘন্টার ভিতরে যখন জামাতের কাছে ক্লিয়ার হয়ে গেছে, পরিবর্তন হয়নি বরং আরো খারাপ হয়েছে। বিতর্কের আবহের মধ্যেই জামাত এখন বসবাস করছে। যে আমাদের যে আমি শিরোনামে বললাম সামাজিক অবক্ষয়ের মধ্যেও তো জামাত ইসলামের মতো একটা দল, যাদেরকে আমরা সবসময় বলি যে না তারা ধর্মীয় একটা চেতনার ভিত্তিতে দলটার মধ্যে তারা রাজনৈতিক চর্চা করে, সেখান থেকে তো দেখি খুব বেশি যে ভালো অবস্থাতে আছে সেটিও তো দেখছি না। যে আমাদের একজন দুদিন আগে যে আমাদের একজন এমপি সাহেব তার চারিত্রিক একটা বিশাল পতনের বিষয় আমরা দেখতে বুঝতে পারছি আপনারা সেটিকে গাজী নজরুল ইসলামের কথা বলছি। জামাত ইসলাম এরপর অন্যান্য সব মোটামুটি বিভিন্ন সময়ে যেটি প্রথম প্রশ্ন করছিলাম যে আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি, সেই ব্যয় কোথায় করেন আপনারা, আপনাদের টাকা তসরুপের বিষয়ে আপনাদের প্রতি অনেক সময় ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলছে বিএনপির পক্ষ থেকে, এগুলোকে আপনারা কিভাবে ডিনাই করেন? বিএনপি বলার জন্য বলতে পারি জামাত ইসলামের আর্থিক স্বচ্ছতা এবং জামাতের নৈতিক যে মান, জামাত একটা নৈতিকতার আন্দোলন বলা যায় এটাকে। নৈতিক চর্চাই এখানে বেশি। আপনি লাখ লাখ কোটি কোটি জামাতের মধ্যে একজন হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট করলো, উনি তো মানুষ, জামাত তো মানুষেরই সংগঠন। সব মানুষ কি তো আর একই রকম গড়ে তোলা যায় না, একজন বিচ্যুত হইতে পারে না। কিন্তু দেখতে হবে যে জামাত এটাকে প্রশ্রয় দিল কিনা। জামাত ইসলামী দল যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। দেখেন একটা রানিং এমপি এবং বীর মুক্তিযোদ্ধা এবং জামাতের দুর্গ বলে খ্যাত সাতক্ষীরার একটা আসনের এমপি, তো জামাত তো কোনো দিকে ডাইনিভাবে তাকে নেই। 24 ঘন্টার ভিতরে যখন জামাতের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এটা বিষয়টা জনাব গোলাম রসুলের ব্যাপারে, হ্যাঁ, যে জনাব গোলাম রসুলের উনি ভিকটিম, ওনার একটা মেয়ে সাইকোলজিক্যাল প্রবলেম, সেই প্রবলেমের কারণে এলাকার লোকদের সাথে কিছু বাদানুবাদ বা যাই ঘটনা ঘটছে, এটার জন্য তো এমপির বাড়ি ঘেরাও করা, এটার জন্য তো এমপির মেয়েকে মারধর করা, ওয়াইফকে মারধর করা, ইভেন এমপির গায়েও তারা হাত তুলেছে। এটা কিন্তু প্রশাসন আছে, মেয়ে যদি ভুল করে থাকে তাহলে প্রশাসন মেয়ের ব্যাপারে অ্যাকশনে যাবে, অথবা এমপি সাহেবের কাছে তারা বিচার চাইবে। এটার জন্য বাড়ি ঘেরাও করা, এটা তো বিএনপি উদ্দেশ্য প্রণোদিত, জামাতের চরিত্রকে হনন করার জন্য। বিএনপি দেখছে জামাত যেভাবে জনগণের সমর্থন পাচ্ছে। গাজী নজরুল ইসলামের ব্যাপারটাকে খুব হালকা ভাবে নিয়েই আপনি এটাকে এখানে শেষ করে দিতে চাচ্ছেন? এটা বাংলাদেশের অন্য পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে এগুলো যেটা একেবারে মজ্জাগত অহরহ করতেছে, এগুলোর মধ্যেই তারা ডুবে আছে আপাতমস্তক। এগুলোর মধ্যে ডুবে আছে তাদের নেতা কর্মীরা। এইসব নারীগঠিত স্ক্যান্ডাল, নারীগঠিত ঘটনায় তারা হাজার 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 হাজার, সেখানে ব্যতিক্রম জামাতের একটা ঘটনা, এটা মিডিয়া যেভাবে লুফে নিল, যেভাবে তুলকালাম কাণ্ড করলো, অথচ মিডিয়া কিন্তু আবার ওনাকে যে আমরা বহিষ্কার করলাম, পার্লামেন্ট মেম্বার থেকেও আমরা সরানোর জন্য ইসিকে এবং স্পিকারকে চিঠি দিয়েছি, এইটা কিন্তু আবার হাইলাইটস করতেছে না। এই যে আজকেও বিএনপির একজন প্রতিমন্ত্রীর ব্যাপারে এর চেয়েও ভয়াবহ স্ক্যান্ডাল বের হয়েছে। তো এইটা নিয়ে দেখবেন মিডিয়া, আজকে মিডিয়া হয়েছে কি, মিডিয়া পুরোটাই ছিল আওয়ামী ফেসিবাদের তল্পিবাহক, সেই মিডিয়া এখন ডাবল তল্পিবাহক হয়েছে। আওয়ামী ফেসিবাদ তো তাদের কলিজায় আছে, হৃদয়ে আছে, ধারণ করে আছে তারা, সাথে বিএনপিকেও ধারণ করছে। ডাবল ফ্যাসিজম, ডাবল মানে নীতি নৈতিকতা বিরোধী মিডিয়াগুলো এখন এক কথায় সরকারের একটা পকেট মিডিয়ায় পরিণত হয়েছে। এদের না কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি বরং আরো খারাপ হয়েছে। আগেও মিডিয়া যা টুকটাক যা লিখতো হাসিনা আপনাদের বিরুদ্ধে বলছে বলে আপনারা বলছেন? আমাদের বিরুদ্ধে বলার জন্য আমরা দেখতেছি তো, আমরা তো বন্ধু বান্ধবরা মিডিয়া আছে, মিডিয়া তো তারা মিডিয়াগুলোকে দখল করেছে। এইসব ছিল আওয়ামী মিডিয়া, এগুলোতে সিও হয়েছে, এমডি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, 10 লাখ 20 লাখ বেতন নিচ্ছে, বড় বড় অফিস বানাইছে। এই চেঞ্জ হয়েছে। আগে নিত আওয়ামী লীগ, এখন বিএনপি। আগে রেটটা একটু কম ছিল, আওয়ামী লীগ একটু দুর্বল ছিল নৈতিকভাবে, এখন আওয়ামী লীগ বিএনপি এক হয়ে ডাবল নিচ্ছে। লাভ এটুকু হয়েছে। তার মানে কি মিডিয়ার সাথে আপনি বলেন আজকে যে প্রতিমন্ত্রীর বিষয়টা, মিডিয়া আপনি দেখবেন খুব বেশি কোনো লেখালেখি হচ্ছে না। মানে মিডিয়া সিন্ডিকেটের বিষয়টা যতটুকু পানি সম্পদ প্রতিমন্ত্রীর কথা বলছেন, জি জি জি, কি যেন নাম, ওই ভদ্রলোক তো বলেছে এটা এআই দ্বারা তৈরি। এআই যদি হয় তাহলে তো জানা যাবে, কিন্তু এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে এটা এআই না। যদি এআই হয় তো ভালো, আমরা চাই এটা এআই হোক। আমরা চাই না আমাদের একজন প্রতিমন্ত্রীর চরিত্র নষ্ট হোক। আমরা চাই না বিএনপি যেভাবে আমাদের এক এমপির পাইয়া যেভাবে নাচানাচি করলো আমরাও নাচানাচি করবো। যদি এটা এআই হয়, আমি চাই এটা এআই হোক, কিন্তু যদি এআই না হয়ে বাস্তবে হয়, তা ওনারা আমাদের মতো কি বহিষ্কার করবেন, পারবেন? এই সাহস আছে? আমরা সিনিয়র লিডারকে
এটা প্রমাণিত হলে বিএনপি এটা বহিষ্কার করবে না? আপনি কি মনে করেন করবে? মানে আপনি কি মনে করেন? আমি তো মনে করি বিএনপি করার প্রশ্নই ওঠে না। যদি বিএনপি করতে পারে তাহলে বুঝবো যে জুলাইয়ের কিছু প্রভাব তাদের উপরে পড়ছে। আমরা চাই বিএনপি করুক, আমরা চাই বিএনপি করুক, জামাতের দৃষ্টান্ত অনুসরণ করে তারা তাদের মন্ত্রীর ব্যাপারে ব্যবস্থা নেই, তাহলে তো রাজনীতি শুদ্ধ হবে। কি কি দৃষ্টান্ত স্থাপন, আপনারাও বা কতটুকু নিজেদেরকে পরিবর্তন করতে পারলেন? আপনারা জীবনে কখনো কল্পনা করতে পারেননি যে আপনারা 80টা সিট পাবেন বা তার কাছাকাছি সিট পাবেন, এখন পেয়েছেন। এখানে এই পাওয়ার মাধ্যমে আপনারা জুলাই পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে নিজেদের কি ভূমিকা রাখতে পেরেছেন বলে মনে হয়? মানে কতটা সফলতা আপনারা পেয়েছেন, দেখেন, কতটা সফল হয়েছেন? আমরা জামাতের পক্ষ থেকে প্রথমত নির্বাচন যেটা হলো এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচনে রেজাল্ট কারসাজি হয়েছে, বড় ধরনের রেজাল্ট কারসাজি হয়েছে, কয়েকটা শক্তি মিলিয়ে এটা করেছে। আমরা যদি বিএনপি আওয়ামী লীগের মতো দল হইতাম, আপনি নিশ্চিত থাকেন এই জায়গায় যদি বিরোধী অবস্থানে বিএনপি বা আওয়ামী লীগ থাকতো, পার্লামেন্ট এখন চলতো না, পার্লামেন্ট অচল থাকতো। আমরা জুলাইকে ধারণ করি বলেই ঠিক আছে, ওরা ক্ষমতায় যেতে চাচ্ছে, অনেকদিন ধরে তারা উপোস, তাদের দরকার, মালপানি দরকার আছে, যাক আমরা বিরোধী দলে বসি। এবং আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন, যদি আপনারা জুলাই মেনে নেন, এটা ইন্টারনালিও আমরা বুঝাইছি। তাদের সাথে তো আমাদের দীর্ঘদিনের পথ চলা, নানাভাবে আজকে আপনার সাথে যেভাবে বসেছি তাদের সাথে তো আমাদের এরকম বসার সুযোগ আছে। আমরা ইন্টারনালি এক্সটার্নালি তাদেরকে বলেছি জুলাই আপনাদের জন্য কোনো ক্ষতিকারক জিনিস না, এটা আপনারা মেনে নেন। কিন্তু তারা দুইটা কারণে, একটা হলো ওই যে পুরাতন বাপদাদার শাসনকে কন্টিনিউ করবে, উত্তরাধিকার সূত্রে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাণিজ্য যেটা আছে আপনার বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এগুলো করবে। হ্যাঁ, এক একটা জানেন ইউনো, এক একটা ওসি, এক একটা ডিসি এসপি চেঞ্জে কোটি কোটি টাকার লেনদেন হয়, কোটি কোটি টাকার লেনদেন বর্তমানে। অবর্তমানে কেন, বর্তমানেই তো যা হচ্ছে, বর্তমানেই তো হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না, যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না, সব নিযুক্ত হচ্ছে দলীয় নিয়োগ। আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো দেখেন, এই যে 2 দিন আগে বেশ কয়েকটা সংস্থা নিয়োগ দিছে, সংস্থায় নিয়োগ দিছে, সব দলীয় লোক। নির্বাচন কমিশনের সচিব নিয়োগ দিছে দলীয় লোক। একটা স্থানীয় নির্বাচন হবে, সেই নির্বাচনকে ঘিরে যেখানে এটাকে আরো নিউট্রালাইজ করা দরকার, সেখানে আরো দলীয় একেবারে ক্যাডার পদে আছে এমন লোককে এনে বসিয়ে দিছে। তার মানে আগামী স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের মধ্যে তারা হাইজ্যাক করতে চায়। কিন্তু এটা বোধহয় সরকারকে ভাবতে হবে যে আমরা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচন মেনে নিলেও, কারণ ওটার দ্বারা সরকার গঠন অগঠন অনেক কিছু নির্ভর করে। স্থানীয় নির্বাচনে যদি এরকম কোনো হালকা আচরণ করার চেষ্টা করে বিএনপি, তাহলে অনেক বড় খেসারত তাদেরকে দিতে হইতে পারে। রাজনৈতিকভাবে তাদের একটা বড়, মাগুরার উপনির্বাচনের দখলদারিত্বের ভিত্তিতে বিএনপিকে সেই সময় ক্ষমতা ছাড়তে হয়েছিল, এটা বিএনপির মনে আছে। একটা সিট, 350 সিটের মধ্যে এটা কোনো ব্যাপার না। 13টা সিটি কর্পোরেশনের মধ্যে 1-2টা সিটি কর্পোরেশন ঢাকার মতো জায়গায়, এটা না হইলে সরকার পতন হয়ে যাবে, বিষয়টা এরকম না। কিন্তু যদি কোনো ধরনের জোর জবরদস্তি এবং রেজাল্ট ছিনতাই করার চেষ্টা করা হয়, তাহলে সেই দিকেই দেশ যাবে। আপনি কতটা প্রস্তুত আছেন? উই আর ফুললি রেডি। আমরা আমাদের কতটা আশাবাদী আপনি? আমরা আশাবাদী। আপনি চূড়ান্তভাবে এখানে লড়াই করছেন ইনশাআল্লাহ। আপনার দল থেকে আপনি চূড়ান্ত হয়েছেন? আমার দল আমাকে সেভাবেই ইঙ্গিত দিয়েছে এবং চূড়ান্তভাবে। আপনি মানে যেখানে আপনারা বর্তমান বিরোধী দলে থাকা অবস্থাতে তেমন কোনো সাকসেস দেখাতে পারছেন না, এটা তো বাস্তবতা। অনেক সাকসেস আমরা দেখাচ্ছি। কিভাবে দেখাচ্ছেন এটা জানি না, আমার প্রশ্ন রয়ে গেল। কিন্তু আপনার বিষয়টা কারণ হলো ঢাকা উত্তরের খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা, খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা দুই পাশের মধ্যে। উত্তরটাকে আমরা যেখানে পার্লামেন্ট রয়েছে, মানুষের এলাকা, ধনী মানুষের এলাকা, এবং সবচেয়ে বাড়িঘরগুলি অনেক দামি, অনেক সাজানো গোছানো। এই এলাকার দায়িত্বে আপনি যাবেন। মানুষের অনেক আশা রয়েছে যে যারা মেয়র হবে, অন্ততপক্ষে পূর্বের মেয়রদের থেকেও ভালো কিছু, অনেক চ্যালেঞ্জিং অনেকগুলি বিষয় রয়েছে এখানে, অনেক বিষয়কে এখানে আপনি আপনার ব্যক্তিগত শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। সেখানে আপনি কতটুকু সাকসেস হতে পারবেন বলে মনে করেন, যেটা এর আগের মেয়ররা অনেক চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছে? প্রথম দেখেন ঢাকায় এই অংশে